নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবি আদায়ে 23 মে সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে হেফাজত ইসলাম। দুই আলাদা সময়ে জাতীয় সংসদ নির্বাচনের ভোট করার জন্য প্রস্তাব দিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাষ্ট্র পুনর্গঠন এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনীতিবিদরা ছাড় দেবে আশাবাদ জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে সোমবার 2 পুত্রবধূকে নিয়ে দেশে ফিরে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিন্ধু নদের ওপর ভারত বাঁধ নির্মাণের চেষ্টা করলে সামরিক হামলা চালানোর হুমকি দিল পাকিস্তান। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। দর্শক, হেফাজত ইসলামের সমাবেশ শেষ হয়েছে। সেই সমাবেশের সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, সমাবেশ শেষ হয়েছে, সে খবর আমরা জানি। সমাবেশ থেকে কি কি ঘোষণা এসেছে এবং একই সাথে পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সে বিষয়ে নেতাকর্মীরা কি দিক নির্দেশনা দিয়েছেন? তারই আমি সকাল থেকে এখানে আছি। মূলত যে 4 দফা দাবি রয়েছে সেই 4 দফা দাবি কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর তারা জানতে চেয়েছেন। প্রধান উপদেষ্টা বরাবর তারা কিন্তু বলেছেন যে তাদের যে 4 দফা দাবি রয়েছে সেই 4 দফা দাবিটি মানতে হবে। সেই বিষয়টি নিয়ে কিন্তু বলেছেন নারী সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা বলেছেন এবং পরবর্তী যে কঠোর কর্মসূচি দিবেন সেই কঠোর কর্মসূচির কথাও কিন্তু বলেছেন। আপনি জানেন যে আজ যেই হেফাজতে ইসলামের মহাসমাবেশ হলো সেই মহাসমাবেশে কিন্তু অসংখ্য মানুষ হয়েছে, লোকসভা জনসমাগম কিন্তু অনেক বেশি হয়েছে, কিন্তু তার ঠিক পর মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল এবং সেই বৃষ্টির পর কিন্তু দেখেছি যে মানুষজন কিছুটা ভোগান্তিতে পড়েছেন। আমি অনেকেই দেখেছি যে ছাতা মাথায় দিয়ে তারপর হচ্ছিল তারা বাড়ি যাচ্ছেন, আবার অনেকের সাথে ছাতাও ছিল না, তারা আসলে মাথায় যা পাচ্ছেন যেভাবে পারছেন সেখানে যাচ্ছেন। আপনি জানেন মূলত দেশের প্রত্যন্ত জায়গা থেকে এবং হচ্ছিল বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন এই সমাবেশে এসেছেন এবং সেই সমাবেশের পর তারা কিন্তু অনেকটা ভোগান্তিতেই পড়েছেন যে বাড়ি ফেরা নিয়ে, সেরকম কিন্তু আমরা দেখেছি। আমরা 2-1 জনের সাথে কথা বলবো। এই যে আপনাদের সমাবেশ শেষ হলো এবং কি কর্মসূচি এবং কর্মসূচি যেগুলো দেওয়া হলো বা হচ্ছে আপনাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের দাবি দেওয়ার মূল বিষয় সেটা হলো নারী অধিকার সংস্কার যে কমিশন, এটাকে বাতিল করার জন্য এই দাবিতে আমরা এখানে এসেছিলাম। আসলে একটা নারীকে ইসলাম কেমন স্বাধীনতা দিয়েছে যদি একটু লক্ষ্য করেন, একজন নারীর দায়িত্ব যদি প্রথমত অল্প বয়স্ক অবস্থায় 4 দফা দাবি আমরা জানি, 4 দফা দাবি যে বিষয়টি রয়েছে এবং গুরুত্ব দেওয়া হয়েছে নারী সংস্কার কমিশনকে, তার বাইরে কর্মসূচি যদি এটা যদি সরকার মেনে না নেয়, আমাদের এই দাবিকে যদি উপেক্ষা করে, তাহলে আমরা বলতে চাই তাদের অবস্থা কিন্তু পূর্ববর্তী স্বৈরাচারের মতোই হবে। কারণ ওলামায়ে কেরাম তাদেরকে পূর্ব থেকেই এই সময় পর্যন্ত অনেকটাই সাপোর্ট দিয়ে আসছে, এমনকি ওলামায়ে কেরাম সব দিক থেকে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। এখন যদি তারা পশ্চিমা কোনো কালচার, কৃষ্টি কালচার আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দিতে চায়, তাহলে আমরা কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলব। আপনি কোথা থেকে এসেছেন? আমি মাদারীপুর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় পড়ি, এখানকার শিক্ষার্থী। তানিয়া, আপনি শুনছিলেন যে যেই 4 দফা দাবি রয়েছে, মূলত কিন্তু এই যেই সমাবেশটি অনুষ্ঠিত হলো আজ মহাসমাবেশ, সেটি কিন্তু রমজানের সময় অনুষ্ঠিত হবার কথা ছিল। তারা কিন্তু পরিকল্পনা করেছিলেন যে রমজানের সময় অনুষ্ঠিত হবে, কিন্তু তখন কিন্তু তাদের যে মূল দাবি ছিল তানিয়া, সেটি কিন্তু ছিল শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার এবং মিথ্যা যেই মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের দাবিতে। কিন্তু এখন কিন্তু দাবিটি মোটামুটি 4টি দাবি হয়েছে এবং তার সাথে কিন্তু যুক্ত হয়েছে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিটি। এবং তারা কিন্তু বলছেন যে এই যে স্বৈরাচার সরকারের 16 বছরের যেই শাসন, তার স্বৈরাচার সরকারকে যেভাবে পতন ঘটানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু তারা বার্তা দিতে যাচ্ছেন যে তাদের যদি দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হয় তাহলে পরবর্তীতে আরও অনেক বেশি কঠোর কর্মসূচি দেওয়া হবে। এবং তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন যে ফ্যাসিস্ট যে সরকারের যে পরিস্থিতি হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু সেই বার্তাটিই দিচ্ছেন, তাদেরকে কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন যে তাদের অবস্থাও যদি তাদের
দাবিগুলো মেনে নেওয়া হয় তাদের অবস্থাটা কিন্তু একই রকম হবে। তানিয়া, রাশেদ আনিস, আমরা সমাবেশের খবর আপনার কাছ থেকে জানছিলাম। দর্শক সহকর্মী রাশেদ আনিস ছিলেন না তখন আমাদের সাথে। ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র বানানো পায়তারা করছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 4 দফা দাবিতে আয়োজিত সমাবেশে আমির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাদি। সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জানান, ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়াই হবে। 4 দফা দাবিতে 23 মে বাদ জুমা সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। আরো জানাচ্ছেন সুমন মাহমুদ। সোহরাওয়ার্দী উদ্যান যেন মুসল্লিদের সমুদ্র। রাজধানী ও সারা দেশ থেকে আসা মুসল্লিদের সরব পদচারণায় সোহরাওয়ার্দী উদ্যান সকাল 9টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল সহ 4 দফা দাবি নিয়ে এই সমাবেশ। মহাসমাবেশে বক্তব্য রাখেন গুরুত্বপূর্ণ নেতা ও অতিথিরা। ইসলাম বিদ্বেষী কোনো কিছুই মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দেন বক্তারা। এই নাস্তিক তাসলিমা নাসরিনের ডিম ফুটানো বাচ্চারা এই মুসলিম সরলা সবলা নারীদেরকে রাস্তায় নামানোর জন্য, তাদের ইজ্জতকে হরণ করার জন্য তারা এই পায়তারা চালাচ্ছে। নারী সংস্কার কমিশন এর প্রকাশিত যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে কোরআন সুন্নাহ বিরোধী কিছু রিপোর্ট তারা প্রকাশ করেছে। আমাদের দাবি যদি পূরণ না হয়, প্রয়োজনে আবার আমরা রাজপথে নামবো, আমরা জীবন দিব, শহীদ হব আমরা। হাসনাত ও মাহমুদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা, যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো। আর আলেম ওলামাদের কাছে আমার নিবেদন, আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, আমাদের বৃহত্তর লড়াই ইসলামের জন্য আমাদের লড়াই। শাপলা গণহত্যার জন্য যে মাস্টারমাইন্ড ছিল, সেই দানব ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নাই। আপনারা কেন এখনো মামলা দায়ের করেন নাই? হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জানান, ফেসিবাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে, মনে করবেন না এটা আমাদের দুর্বল কোনো দাবি। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে, তাই করবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। সাম্রাজ্যবাদীরা তাদের ভূরাজনৈতিক লড়াইয়ের স্বার্থে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্রে বানাতে পরিকল্পনা করে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ও সংহতি আবার গড়ে তুলতে হবে। মহাসমাবেশ থেকে 4 দফা দাবিতে 23 মে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেন হেফাজতে ইসলামের মহাসচিব। আগামী 23 মে শুক্রবার বাদ জুমা এই 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সময় থাকতে সরকারকে ইসলাম বিরোধী যে কোনো কর্মসূচি গ্রহণে বিরত থাকার আহ্বান। এই জমিন ফেসিবাদী ও সাম্রাজ্যবাদীদের নয় বলেও জানান বক্তারা। যদি জাতি নেমে যায় এবং নেমে যায়, তাহলে কোনো উপদেষ্টা এই দেশে থাকতে পারবে না। সুমন মাহমুদ, 71, ঢাকা।
2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার ট্রমা আর ভয় নিয়ে হেফাজতে ইসলামী নেতাকর্মীরা যোগ দিয়েছেন 4 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে। তারা বলছেন সেই রাতের নির্মমতা তারা এখনো ভুলতে পারেননি। তারা বলছেন শাপলা চত্বরের সাথে এবারের সমাবেশের অনেক পার্থক্য, বদলে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণও। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 2013 সালের 5 মে শাপলা চত্বরে মহাসমাবেশ করে আলোচনায় আসে হেফাজতে ইসলাম। সেই রাতে শত শত মানুষকে হত্যা করে হেফাজতে সমাবেশ পণ্ড করে দেওয়ার অভিযোগ রয়েছে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। শাপলা চত্বরে সেই ঘটনা তদন্ত ও বিচার দাবি করে আসছেন হেফাজতের নেতারা। সেই রাতের ভয়াবহ ঘটনার স্মৃতি নিয়ে হাসিনা সরকার পতনে ঢাকায় আবারও মহাসমাবেশ করল হেফাজতে ইসলাম। সেখানে যোগ দেয় সারা দেশ থেকে আসা অসংখ্য নেতাকর্মী। শাপলা চত্বরে সমাবেশে ছিল এমন অসংখ্য নেতাকর্মীও আসে এই মহাসমাবেশে। বিভীষিকাময় রাতের ঘটনা স্মরণ করে এখনো আটকে ওঠেন তারা। সেই রাতের ভয় আর ট্রমা এখনো কাটেনি তাদের। আমার স্বচক্ষে আমি দেখছি যে অনেক ভাইয়েরা যাদের শরীর থেকে রক্ত পড়তেছে, আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে আছে, এরকম খুবই ভয়ঙ্কর অবস্থা দেখছি। এগুলি যখন আমাদের চোখের সামনে এখন বাসে তখন আমাদের এখনো ভয় হয়। তখনকার পরিস্থিতি যখন আমাদের মধ্যে মনে হয় আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে এবং আমাদের অনেক মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক অনেক মারা গেছে। খুনি শেখ হাসিনা সরকার রাতের অন্ধকারে গুলি করে বাতি বন্ধ করে তার স্বৈরাচার খুনিদেরকে দিয়ে আমাদের উপর নির্বিচারে গুলি করা হয়েছিল। তারা বলছেন শাপলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল জল্লাদের মতো, তবে আজকে সেই পুলিশেই তাদের সাথে আচরণ করছে নমনীয়ভাবে। শান্তিপূর্ণ সমাবেশ করতে পারায় কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারকে। অনেকটা পার্থক্য, কেমন পার্থক্য, আকাশ এবং জমিনের মতো পার্থক্য। যেমন আজকে আমরা পুলিশ বাহিনীর সামনে তারা আমাদেরকে যেভাবে নিরাপত্তা দিয়ে আমাদের সাথে চলতেছে বা আমরা তাদের সাথে চলতেছি, এরকম ওই সময় ছিল না, বরং আমরা এখন একে অপরের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চলতে পারতেছি। পুলিশের যে নিরাপত্তা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তখন তো আমরা পুলিশের জন্য কোনো কথা বলতে পারি না এবং পুলিশের এমন ভূমিকা ছিল যে যাকে পাইছে তাকে তারা অতকে হামলা করার জন্য তারা প্রস্তুত ছিল। চলাফেরা করতেছে, আমাদের মধ্যে কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই। পুলিশ আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, এই ব্যাপারে আলহামদুলিল্লাহ ধন্যবাদ। অবশ্যই সামনের গণতান্ত্রিক দেশে শাপলার ঘটনা আর ফিরে না আসে এমন দেশে প্রত্যাশা করছে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনের নেতাকর্মীরা। মোহন ইসলাম, 71, ঢাকা। দেশের আবহাওয়া ও পারপার্শ্বিকতা বিবেচনায় নিয়ে দুটি আলাদা সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। তবে তার আগে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর উপদেষ্টাদের কোনো রাজনৈতিক বক্তব্য দিতে হলে সরকার থেকে বেরিয়ে এসে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দেশের 64 জেলা ও মহানগরের আমিরদের উপস্থিতিতে জেলা ও মহানগর আমির সম্মেলনের প্রথম দিন। প্রথম সেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য কিছু সংস্কার প্রয়োজন উল্লেখ করে দেশের আবহাওয়া বিবেচনায় নির্বাচনের জন্য দুটি সময়ের প্রস্তাব দেন তিনি। যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। এ সময় সরকার থেকে উপদেষ্টাদের নির্বাচন নিয়ে বক্তব্য দেওয়ার সমালোচনা করেন তিনি। কিন্তু মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ করেন, আমরা বিস্মিত হই এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে অবশ্যই তাদেরকে বিরত থাকতে হবে। রাজনৈতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন, ওখানে থেকে নয়। নারী সংস্কার কমিশনের দেয়া প্রস্তাব ও কমিশন দুটোই প্রত্যাখ্যানের ঘোষণা দেন আমির। ওই কমিটি বাতিল করতে হবে, কমিটি শেষ তো রিপোর্টও শেষ। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। রাষ্ট্র পুনর্গঠন এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনীতিবিদরা নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে বলে আশা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, জাতি ও রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে জুলাই গণঅভ্যুত্থানের পরের জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। সকালে জাতীয় সংসদে এলডি হলে জাতীয়তাবাদী সমমননা জোটের সাথে সংলাপের সূচনা বক্তব্যে এমন কথা বলেন তিনি। জানান, 6 মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে আগ্রহী কমিশন, যা দেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র
প্রতিষ্ঠায় সাহায্য করবে বলেও মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয় বলে মনে করছেন জাতীয়তাবাদী সমমনা দলের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। কমিশনের 166 প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট 112টায় একমত, 26টায় একমত নয় এবং 28টায় আংশিক একমত হয়েছে বলে জানান এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। আমরা এটা আশা করি যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। তার কারণ হচ্ছে যে আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন। আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে। আমরা ওনাদের সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। আর একটা বিষয় একমত হয়েছি যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থেকে 4 মাস করলে ভালো হয়। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 4 মে লন্ডন সময় বিকেল 5টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। পরদিন সকাল 11টায় তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর সেদিন দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং সাথে থাকছেন আরেক পুত্রবধূ শর্মিলা রহমান। বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। লন্ডনে চিকিৎসা শেষে 3 মাস 25 দিন পর 5 মে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত জানুয়ারি মাসের 8 তারিখে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া। ভর্তি হন দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে একটানা 18 দিন চিকিৎসা চলে সাবেক এই প্রধানমন্ত্রীর। অনেকটা সুস্থ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয় তাকে। সেখানেও চলে বেগম জিয়ার চিকিৎসা। দলের চেয়ারপারসন লন্ডনে থাকা অবস্থায় আনন্দের মধ্যে ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তবে প্রিয় নেত্রী দেশে ফেরাতে শূন্যতা অনুভব করছেন তারা। এতদিন আমরা যদিও ওনার চিকিৎসা, কিন্তু আমরা একটা আনন্দের মধ্যে ছিলাম যে আমাদের নেত্রী আমাদের সাথে আছেন, কিন্তু আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এখন শূন্যতা ফিল করছি বা করব এখন থেকে, যে আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, এখন উনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন। এদিকে দীর্ঘ 17 বছর পর নির্বাসনের থেকে বেগম জিয়ার সাথে দেশে ফিরছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। এ নিয়েও উৎফুল্ল দলের নেতাকর্মীরা। আমরা সুশৃঙ্খল ভাবে এয়ারপোর্টে যাব, আমরা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকবো। আমরা মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং আমরা এখানে বিদায় দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে থাকবে। বিএনপির চেয়ারপারসনের দেশ যাত্রায় সফর সঙ্গী হবেন আরেক পুত্রবধূ ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমি মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। প্রিয় নেত্রীর আগমনের অপেক্ষায় দলের কোটি কোটি নেতাকর্মী গুনছেন অপেক্ষার প্রহর। সবার প্রত্যাশা দেশে ফিরে হাল ধরবেন দলের গণতন্ত্র ও গণতন্ত্রকামী মানুষের, পালন করবেন দলের নেতাকর্মীদের অভিভাবকের ভূমিকা। আরিফ মাহফুজ, 71, লন্ডন। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই চট্টগ্রামে হজ ফ্লাইট নিয়ে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন। আমরা সেই খবর জানবো তার কাছ থেকে। প্রণবেশ, জানাবেন আমাদেরকে। আমরা জানি যে আজকে বিকেল 5টায় 419 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হজ ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হবে এবং আনুষ্ঠানিকভাবে আমরা জানি যে চট্টগ্রাম থেকে এই হজ যাত্রী পরিবহন কার্যক্রম শুরু হচ্ছে। কতজন এরই মধ্যে এই
বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তাদের নানা ধরনের যেই হজ যাত্রীদের এর আগের অভিযোগ ছিল যে লাগেজ পাওয়া থেকে শুরু করে সিট ঠিকমতো পাওয়া না পাওয়া এরকম একটি বিষয়, সেই বিষয়গুলোর কোনো অভিযোগ কি তারা এর মধ্যে জানিয়েছেন কিনা, নাকি এখনো ব্যবস্থাপনা ঠিক আছে? চট্টগ্রাম থেকে আজকে প্রথমবারের মতো প্রথম হজ ফ্লাইট আজকে শুরু হচ্ছে শাহ আমানত বিমানবন্দরে। আমি এখন আছি। আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে যারা অন্তর্ভুক্ত হয়েছেন এই হজে যাওয়ার জন্য, তারা তাদের লাগেজ গুলো নিয়ে এখানে বিমানবন্দরে প্রবেশ করছেন। তো এখানে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এখনো তিনি এসে পৌঁছাননি, তিনি আসলে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আর বিকেল 5টায় মোট 419 জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি বাংলাদেশ বিমানের এটি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। এবার মোট 7100 জন মোট হজ যাত্রী এবার চট্টগ্রাম থেকে সৌদি আরব যাবে হজ করার জন্য। তো এইখানে মোট 17টি ডেডিকেটেড ফ্লাইট নির্ধারণ করা হয়েছে। 17টির মধ্যে 14টি যাবে জেদ্দায় এবং 3টি যাবে মদিনায়। আর এবার যারা হজ যাত্রী তারা বলেছেন এবার যে ব্যবস্থাপনা সেটাতে তারা সন্তুষ্ট, এখনো পর্যন্ত কোনো ব্যত্যয় তারা দেখেননি। তবে সৌদি আরবে যাওয়ার পর কি হয় তারা এখন সেটি বলতে পারছেন না। তবে এই হজ কাফেলার সাথে যারা যুক্ত তারা যেটা বলেছেন যে সৌদি আরবে আগে যেখানে থাকা হতো সেখান থেকে স্থানগুলো অনেক সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কিছু দূরে এখন থাকার জায়গাগুলো করা হয়েছে, ফলে কস্ট কিছুটা বেড়েছে। তবে এখানে যারা হজে যাচ্ছেন তারা বলছেন গত অন্যান্য বছরের তুলনায় এবার তারা আর্থিকভাবে কিছুটা সহজ হয়েছে তাদের জন্য। তবে এবার ফ্লাইট এবং মোট হজ যাত্রী সংখ্যা কমেছে। যেখানে 2022 সালে গিয়েছিল 12,000, আর সেখানে 2023 সালে মোট 10,000, 2024 সালে 8,000, এবার 7,100 জনের মতো হজ যাত্রী সৌদি আরব হজ করার জন্য যাচ্ছে। সেই তুলনায় আমরা বলতে পারি চট্টগ্রাম থেকে ফ্লাইট এবং হজের হজ যাত্রীর সংখ্যা কমেছে। তবে সার্বিক যে ম্যানেজমেন্ট এবং যে সেবাগুলো দেওয়া হচ্ছে তাতে হাজিরা বলছেন যে তারা সন্তুষ্ট, এখন পর্যন্ত তারা সন্তুষ্ট এবং এই সেবার মানটা শেষ পর্যন্ত যদি বজায় থাকে তাহলে তারা বলছেন যে তাদের কোনো অভিযোগ থাকবে না। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রচুর যারা হজ যাত্রী। ধন্যবাদ প্রবেশ চক্রবর্তী, আপনার মাধ্যমে আমরা হজ ফ্লাইটের সর্বশেষ খবর জানছিলাম। দর্শক সহকর্মী প্রবেশ চক্রবর্তী ছিলেন আমাদের সাথে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছে। সম্প্রতি 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এর আগে 2024-এর 16 মার্চ বিচারপতি AKM আসুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর রহমান হোসেনের সমন্বয়ের গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। 2019 সালে 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ এবং ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। পরদিন তার বাবা বরকুতলা চকবাজার থানায় মামলা করেন। তদন্ত শেষে 2019 সালের 13 নভেম্বর বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজশে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হচ্ছে। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক এই মামলার রায় দেন। দর্শক, ঢাকার পল্টনে অবস্থিত জাতীয় ক্রীড়া পরিষদে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান চলছে। আমাদের সহকর্মী নাহিয়ান বিন জসিম সে খবর নিয়ে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। নাহিয়ান, আমাদেরকে একটু জানাবেন যে বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যে আত্মপ্রকাশ করতে হয়েছে সেটির উদ্দেশ্য এবং তার কার্যকারিতা আসলে কি হবে?
তা নিয়ে আজকে আসলে একটা বড় প্রোগ্রামই বলতে হবে। এটা আসলে বাংলাদেশের যারা সাবেক ক্রীড়াবিদ আছেন বা বর্তমান ক্রীড়াবিদ বা সাবেক ক্রীড়াবিদ এবং একই সঙ্গে সংগঠক যারা আছেন এবং একই সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় যেই নেতৃবৃন্দ আছেন তাদের অনেকেই উপস্থিত ছিলেন এবং এরকম একটা সংগঠনের আত্মপ্রকাশ হবে সেটা গত কয়েকদিন ধরে আসলে গুঞ্জনটা শোনা যাচ্ছিল। আমি একটু বিস্তারিতটা শুনতে চাচ্ছি। আমার সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল দলের জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালিদ সাব্বির ভাই। সাব্বির ভাই, একটু আপনার কাছেই জানতে চাই আসলে আপনাদের কোন ভাবনা থেকে এই সংগঠনটা ঠিক এই সময়টায় আসলে আত্মপ্রকাশের ইচ্ছেটা আপনারা পোষণ করলেন, কি কারণে আসলে আমরা বেশি ভাবছিলাম যে স্বৈরাচার সরকারের কারণে আমাদের ফুটবল অঙ্গনটা স্পোর্টস অঙ্গনটাকে যে নষ্ট হয়ে গেছে সেটাকে ঠিক করার জন্য আমাদের একটা কমিটি করা দরকার। যে কমিটিতে আমরা ফুটবলের জন্য বা টোটাল স্পোর্টসের জন্য একটা ভালো কিছু করতে পারবো সেই চিন্তাভাবনা করে আমরা আমি তারপর আরও আমাদের অনেকে আছে প্লেয়াররা একসাথে হয়ে আমরা এই কমিটি করেছি। যে আত্মপ্রকাশটা হলো যে কমিটির, সেটা আমাদের উদ্দেশ্য হলো যে বিভিন্ন ফেডারেশনগুলিতে সঠিক লোককে দেওয়া, দলীয়করণ না করা, আর আপনার যারা কি বলে রাজনৈতিকভাবে যারা দলীয়করণ করেছিল এই দলীয়করণ মুক্ত করা এবং আমাদেরকে প্রপার লোকদেরকে দিয়ে আমাদের ফুটবল মানে যে কোনো ফেডারেশনকে সাজানো এবং সামনে আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প চিন্তাভাবনা আছে যে সারা বাংলাদেশের ফুটবলকে বা স্পোর্টসকে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই চিন্তাভাবনা করে আমরা এই কমিটি করেছি। আপনাদের প্রাইমারি কাজটা আসলে কবে থেকে শুরু হচ্ছে এবং কোন বিষয়টার দিকে নজর দিয়ে, যেহেতু একটা কমিটিও গঠন করে দেওয়া হয়েছে, কোন বিষয়টার উপর শুরুতে আসলে আপনারা নজর দিচ্ছেন? আমরা নজর দিচ্ছি যে সামনে আমাদের এটা একটা আহ্বায়ক কমিটি পূর্ণ কমিটি করব, তারপরে আমাদের ডিভিশন কমিটি করব, ডিস্ট্রিক্ট কমিটি করব। এদেরকে আমরা প্রোগ্রাম দিয়ে দিব, খেলাধুলার প্রোগ্রাম দিয়ে দিব। আর আমাদের সামনের দিকগুলি যেমন ফুটবল ফেডারেশন ইলেকশন চলে যাচ্ছে, আমাদের ফুটবল ইলেকশন ধরায় এখন কিছু নাই। এখন সামনে ক্রিকেট ফেডারেশন ইলেকশন আছে, আমরা ক্রিকেট ফেডারেশনকে সুন্দরভাবে সাজাতে চাই। দুর্নীতিমুক্ত যারা স্পোর্টসম্যান তাদেরকে ক্রিকেট ফেডারেশন সাজাতে চাই যাতে ক্রিকেটটা ডেভেলপ করে। ক্রিকেটে অর্থ আছে কিন্তু প্রপারভাবে সহযোগিতা করার মতো কর্মকর্তা নাই। ধন্যবাদ সাব্বির ভাই। যেটা আসলে রুম্মান বিন ওয়ালিদ সাব্বির বলছিলেন যে আসলে দুর্নীতিমুক্ত বা ক্রীড়াঙ্গনে যে বৈষম্যটা চলছে সেই বৈষম্যটা আসলে কিভাবে দূর করা যায়, বিশেষ করে সামনে যেহেতু ক্রিকেট বোর্ডের একটা নির্বাচন আছে সেখানে যেন সব কিছু স্বচ্ছ থাকে, সেই বিষয়টার দিকে আসলে এই নতুন যে সংগঠনটা আত্মপ্রকাশ করেছে তাদের একটা লক্ষ্য থাকবে পুরো দেশের থেকে আসলে যারা ক্রীড়া সংগঠক তারা এই সংগঠনটিতে যুক্ত হয়েছেন এবং তাদের প্রাইমারি লক্ষ্যের কথা আসলে সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালিদ সাব্বির জানাচ্ছিলেন। ধন্যবাদ নাহিন বিন জসিম, আপনার মাধ্যমে আমরা যে নতুন অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটলো আগামী জাতীয় যে ক্রীড়া সংগঠনগুলোকে নিয়ে এবং ক্রীড়ার পুরো বিষয়টাকে আসলে উন্নয়নের দিকে চিন্তাভাবনা করে তার খবরাখবর জানছিলাম। ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবারও। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা পৃথিবীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব। এদিকে বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3 মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছে। দিবসটিতে বিভিন্ন সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান দিনের তাৎপর্য তুলে ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের 2025 সালের সূচক প্রকাশ করেছে। সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 149তম। এবারও বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতায় পরিস্থিতি বেশ গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার থেকে দেশীয় বিমান সংস্থা নভোএয়ারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ আছে, তবে কতদিনের জন্য তা বন্ধ করা হয়েছে সে বিষয়ে জানানো হয়নি। টিকিট বিক্রেতারাও এই বিষয়ে পরিষ্কার কোনো কিছু জানে না। জানা গেছে বিদেশি এক প্রতিষ্ঠানের কাছে নভোএয়ার বিক্রির আলোচনা চলছে। সেই বিক্রির কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানির নিরীক্ষা হচ্ছে। তার অংশ হিসেবে বিমানটির উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ আছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে এখনো নভোএয়ার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নভোএয়ারের
রিজার্ভেশন বিভাগে যোগাযোগ করা হলে গতকাল থেকে সব ধরনের উড্ডয়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়। টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে 2007 সালে নভো এয়ার প্রতিষ্ঠার পায়। এরপর 2013 সাল থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে আসছিল নভো এয়ার। আন্তর্জাতিক কিছু গন্তব্য, অভ্যন্তরীণ সকল গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করত নভো এয়ার। দর্শক, আমরা আবারও যেতে চাই আমাদের সহকর্মী নাহিয়ান বিন জসিমের কাছে। জাতীয় জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। আমাদের সহকর্মী সেই বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন। নাহিয়ান, আপনার কাছে এই মুহূর্তে আর কি খবর রয়েছে এই বিষয়ে? তানিয়া, কিছুক্ষণ আগেই আসলে ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতেই একটা বড়সড় একটা অনুষ্ঠান হয়েছে এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া অ্যাসোসিয়েশন যে সংগঠনটা আসলে নতুন আত্মপ্রকাশ করেছে, সেখানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যারা পরিচিত মুখ, তামিম ইকবাল সহ অনেক পরিচিত মুখ ছিলেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃস্থানীয় অনেক নেতারা আসলে উপস্থিত ছিলেন। ইশরাক হোসেনের কথা বলতে পারি, আমিনুল হকের কথা বলতে পারি, অনেকেই আসলে ছিলেন। একই সঙ্গে মেজর হাফিজউদ্দিন অবসরপ্রাপ্ত, তিনিও ছিলেন। একই সঙ্গে একটা নতুন কমিটিও গঠন করা হয়েছে, যেই কমিটির আহ্বায়ক হিসাবে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে শরীফুল আলম, তিনি আমার সঙ্গে আছেন। তার সঙ্গে একটু এই সংগঠনটা নিয়ে আসলে একটু কথা বলতে চাই, যে সামনে আসলে কোন উদ্দেশ্যে বা কি টার্গেটে আসলে তারা এগিয়ে যেতে চাচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাচ্ছি, যেহেতু আত্মপ্রকাশ হলো নতুন কমিটি, সেই কমিটির আহ্বায়ক আপনি হয়েছেন, নিশ্চয়ই একেবারে প্রাইমারি স্টেজে একটা আপনাদের টার্গেট আছে বা দায়িত্ব আছে যেটা আপনারা পালন করতে চান। বিসিবির নির্বাচন আবার সামনে আছে, সবকিছু মিলে আপনাদের টার্গেটটা কি, আসলে প্রাইমারি লক্ষ্যটা কি? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে মূল লক্ষ্য, আপনারা জানেন যে গত 17 বছর বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সবগুলো প্রতিষ্ঠানগুলোকে, এর মধ্যে ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ, স্বজনপ্রীতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে এটাকে একটা পর্যায়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখেন ফুটবলের অনেকগুলো ইভেন্টে আমাদের কোনো ভালো ফলাফল নেই, ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে না। বিশেষ করে যোগ্যতম সংগঠক যারা ক্রীড়া সংগঠক, খেলোয়াড় যার যেখানে যথাস্থানে জায়গা থাকা দরকার, সেইভাবে শুধুমাত্র দলীয় বা বিভিন্ন বিবেচনায় তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই কারণে আমরা মনে করেছি যে এই দেশটা রাষ্ট্র বিনির্মাণে আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে রাষ্ট্র মেরামতের যে উদ্যোগ নিয়েছেন, এটার পাশাপাশি ক্রীড়াঙ্গনটাকে আমরা মনে করি রাজনীতির পাশাপাশি আমরা যারা সংগঠনের সাথে জড়িত, ক্রীড়াঙ্গনের সাথে জড়িত, তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে এই সময়ে আমরা জেলা উপজেলার প্রতিনিধিগুলোকে একত্রিত করে যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সংগঠন থেকে, ক্রীড়াঙ্গন থেকে, আমরা তাদেরকে নিয়ে যোগ্যতম সংগঠক যারা এবং খেলোয়াড় যারা, তাদেরকে সেই জায়গাগুলোতে আমরা তাদেরকে যাতে আমরা স্থান দিতে পারি, এই লক্ষ্যে আমাদের কাজ। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় থেকে আমাদের যে বিভাগীয় জেলা পর্যায়ে যে সংগঠন হচ্ছে, কমিটি হচ্ছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন হচ্ছে, ফেডারেশন হচ্ছে, সেগুলোতে এখনও ফ্যাসিস্টদের জায়গা হচ্ছে অনেক জায়গায়। এগুলো আমরা দেখব এবং এগুলো আমরা প্রশাসনের সাথে, সরকারের উচ্চ মহলে আমরা কথা বলবো, প্রয়োজনে আমরা এটা নিয়ে আমরা প্রতিবাদ জানাবো। এই কারণে আমরা 64টি জেলা এবং বিভাগের সবাইকে একত্রিত করে যারা বিগত সময়ে বঞ্চিত ছিল, নির্যাতিত ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা এই ক্রীড়াঙ্গনকে আবার সেই ক্রীড়াঙ্গনের যৌবন ফিরিয়ে আনার জন্য আমাদের মূল লক্ষ্য এই সংগঠনটা করার। প্রাথমিক নির্দেশনাটা আসলে কিভাবে এসেছিল, কিংবা প্রাথমিক চিন্তাটা আসলে আপনাদের কিভাবে এসেছিল এই সংগঠনটা তৈরি করার ব্যাপারে বা আত্মপ্রকাশ করার ব্যাপারে? আসলে এটা আমাদের যারা আমরা সংগঠক, আমাদের যারা দীর্ঘদিন বিভিন্ন সময় বিভিন্ন ফেডারেশনে, বিভিন্ন সংস্থার দায়িত্বে ছিলাম, আমরা বিগত সময় আমাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে। একটা ফুটবল ফেডারেশনে ইলেকশন গেছে, সেখানেও অনেকেই আপনারা দেখেছেন 2-4 জন ছাড়া সবাই সে আগের ফ্যাসিস্টদের, স্বৈরাচারের দোসররাই
ক্রিকেটের নির্বাচন আসতেছে, আমরা শুনতেছি তাদের পছন্দ মতো অনেকেই কাউন্সিল করে ফেলতেছে। প্লাস আমরা বিভিন্ন ফেডারেশনে যারা দীর্ঘদিন কাজ করেছি, বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব বন্টন করা হচ্ছে, সেখানেও যোগ্যতম সংগঠকদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। এটা থেকে আমাদের তৃণমূল থেকে এই কথাটা আসছে। পরবর্তীতে আমাদের সিনিয়র যারা আজকে যারা মঞ্চে আপনারা দেখেছেন, সাবেক খেলোয়াড়, সাবেক ক্রীড়া সংগঠক, আমাদের হাফিজ ভাই, আমাদের সালাম ভাই, আমাদের খালিল কবির খোকন, আমিনুল সাহেব সহ আমাদের যারা সিনিয়র ছিলেন, ইশাক, তামিম, আমাদের পাইলট আসছিল, নান্নু ভাই আসছিল, ক্রিকেটের ফুটবলার সাব্বির, সাজেদ আদেল, অল ইভেন্টসের যারা সেরকম লিজেন্ড যারা, প্রত্যেকটা খেলোয়াড় সংগঠক আজকে এখানে আসছে। তাদের সাথে পরামর্শক্রমেই দীর্ঘদিনের কার্যক্রমের মাধ্যমে আজকে আমরা এখানে এটা একটা আত্মপ্রকাশ ঘটেছে এবং এটার মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক ক্রীড়া সম্পাদক আমিনুল হক সাহেব। উনি এটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। আমরাও তৃণমূলের সবাইকে ঐক্যবদ্ধ করে আজকের এই পর্যায়ে আমরা আসতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তানিয়া, আপনি আসলে শুনছিলেন যিনি কিনা এই নতুন সংগঠন যেটা তার আহ্বায়ক, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, জনাব শরীফুল আলম। তিনি আসলে বলছিলেন যে কি টার্গেটে বা কি লক্ষ্য নিয়ে তারা আগাচ্ছেন। নিশ্চয়ই সামনের সময়টায় তাদের কর্মকাণ্ড বা কার্যক্রম সম্পর্কে হয়তো বা আমরা আরও বেশি পরিষ্কার ধারণা পাবো। তানিয়া, ধন্যবাদ নাহিয়ান বিন জসিম। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার হাতে যদি কোনো নতুন তথ্য এসে পৌঁছায়। দর্শক সহকর্মী নাহিয়ান বিন জসিম ছিলেন আমাদের সাথে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।